আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একাডেমি 21 এর সাপ্তাহিক আয়োজন মনোসংলাপে। আজ মনোসংলাপের 33তম পর্বে আমাদের আলোচনার বিষয় ফ্যামিলিয়াল ডিসহারমনি ইফেক্ট অন চিলড্রেন। আজকে আমাদের সাথে আলোচক হিসেবে থাকছেন প্রফেসর ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব, এবং আমিনা খাতুন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন ফর দ্য প্যারালাইজড, সিআরপি। আমাদের সাথে ইতিমধ্যে স্যার এবং ম্যাম যুক্ত হয়েছে, তাদেরকে সালাম জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আজকে আমাদের আলোচনার বিষয় ফ্যামিলিয়াল ডিসহারমনি ইফেক্ট অন চিলড্রেন, অর্থাৎ আমাদের যে পারিবারিক কলহ কিংবা পারিবারিক অস্থিতিশীল অবস্থা এর যে আমাদের বাচ্চাদের উপরে ইফেক্ট এবং এইখান থেকে প্রতিকারের উপায় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমাদের দর্শকদের প্রতি বলে রাখতে চাই, আজকের প্রোগ্রামটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, আজকের প্রোগ্রামটি অনেক মানুষের কাছে পৌঁছানো জরুরি বলে মনে হয়, প্রোগ্রামটি শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি একাডেমি 21 এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। আজকের প্রোগ্রামে সর্বপ্রথম ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যারকে আমাদের দর্শকদের প্রতি কিছু বলে কথা শুরু করার জন্য অনুরোধ করছি। জি স্যার। ধন্যবাদ আপনাকে একটি সময়ের গুরুত্বপূর্ণ বিষয়কে আজকের আলোচনার বিষয় হিসেবে নির্ধারণের জন্য। তো ফ্যামিলিয়াল ডিসহারমনি ইফেক্ট অন চিলড্রেন, এই বিষয়টি আজকের সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্বিমতের কোনো সুযোগ নেই। এখানে দুটো বিষয়, একটি হচ্ছে ফ্যামিলিয়াল ডিসহারমনি, এটি খুবই সাধারণ বিষয়, অসম্ভব কিছু বিষয় না, এবং এটি হতেই পারে। তবে সেটিকে কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে ম্যানেজ করলে আমাদের পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হবে না, স্পেশালি বাচ্চারা ক্ষতিগ্রস্ত হবে না, সেটি আমরা কিন্তু আজকে অনুসন্ধান করতে চেষ্টা করব। তা আমি আজকে আমার শুরু কথাকে খুব বেশি দীর্ঘ না করে আজকে অনুষ্ঠানে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন বা সামনে যুক্ত হবেন তাদের সবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই বিষয়টিকে গুরুত্বের সাথে আমরা আজকে হয়তো সামান্য কথাই বলতে পারবো, কিন্তু বিষয়টিকে আপনাদের বিবেচনায় নেওয়া এবং প্র্যাগমেটিক ওয়েতে আমাদের পারিবারিক জীবনকে পরিচালনা করা, তার মধ্য দিয়ে আমরা চলে যাব, কিন্তু আমরা রেখে যাব যাদেরকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেন মানুষের মতো মানুষ হয়, পরিপূর্ণ মানুষ হয়, মেধা মনন বিকাশের ক্ষেত্রে যেন তারা বিকলাঙ্গ বা প্রতিবন্ধী না হয়, সেই বিষয়টির প্রতি যত্নবান হতে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়া এবং সমৃদ্ধ মানুষের দেশ হিসেবে গড়ার স্বপ্নে আজকের অনুষ্ঠান শুরু হোক, এটি আমি আজকের দর্শক শ্রোতাদের কাছে প্রত্যাশা করছি বা পরিচালনা। স্যার আপনাকে ধন্যবাদ। জি, একই বিষয়ে আমি আমিনা খাতুন ম্যামকেও বলবো, আজকে আমাদের প্রোগ্রামের যে টপিক সেই অনুযায়ী আমাদের দর্শকদের প্রতি কিছু বলে শুরু করার অনুরোধ করছি। জি, অসংখ্য ধন্যবাদ নাসিবা। আমাকে শোনা যাচ্ছে কি? জি, শোনা যাচ্ছে। বরাবরের মতোই একাডেমি 21 এর আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকদিন ধরে একাডেমি 21 এর সাথে আছি। অসংখ্য ধন্যবাদ একাডেমি 21 কে যে এই রকম সুন্দর সুন্দর সময় উপযোগী কিছু টপিক নিয়ে দর্শকদের সামনে আসার জন্য। আজকে যে টপিকটি স্যার তো বলেই দিলেন কতটুকু গুরুত্বপূর্ণ, এটাই আমি আসলে এটার গুরুত্বের কথাতে যাব না। আমি শুধু বলবো এটাই আজকের এই আলোচনাটি হয়তোবা সেন্সিটাইজেশন কাইন্ড অফ, যারা জানে না তাদের জন্য এই সেন্সিটাইজেশন, এই অ্যাওয়ারনেসটাকে যদি তারা সামান্যতম করেও যদি অন্যদের কাছে পৌঁছে দিতে পারে এবং নিজেদের মধ্যে ধারণ করতে পারে এই বিষয়টি যে হ্যাঁ কতটুকু গুরুত্বপূর্ণ এটা, বা এটা আসলে আমাদেরকে কিভাবে ম্যানেজ করতে হবে, বা আমাদের যে ভবিষ্যৎ, আমাদের চিলড্রেনরা, আমাদের বাচ্চারা, তারা আসলে কিভাবে ভালো থাকবে আমাদের পারিবারিক সুস্থতার মাধ্যমে, এনভায়রনমেন্টাল যেটা সুস্থতা আর কি, সেটার মাধ্যমে। তো এই জিনিসটা যদি আজকের দর্শকরা যারা শুনবেন তারা কোনো না কোনো ভাবে পরিবারের কোনো অংশে আছে আর কি, তো তাদের প্রতি আহ্বান থাকবে এটুকুই যে তারা যেন এই ইনফরমেশনটাকে, এই সেন্সিটাইজেশনটাকে
অন্যথায় কাজে লাগাতে পারে আসলে পরবর্তীতে, এবং আমাদের শিশুদের ভবিষ্যৎটা যেন পাশাপাশি সুন্দর হয়। আশা করি দর্শক শ্রোতা যারা আছেন তারা আমাদের সাথে থাকবেন এবং গুরুত্বপূর্ণ এই আলোচনাটিতে আপনারা অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। জি জি ম্যাম, আপনাকেও ধন্যবাদ। আমাদের প্রশ্নগুলোতে চলে যাওয়ার আগে দর্শকদের প্রতি আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে আজকে আমাদের টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি আপনাদের থাকে, আপনারা আমাদের কমেন্ট বক্সে প্রশ্নগুলো রাখবেন, আমরা আমাদের গেস্টদের কাছে সেগুলো নিয়ে আসবো। ইনশাল্লাহ আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া হবে। আর সময় নষ্ট না করে আজকে আমাদের প্রোগ্রামের যে প্রশ্নগুলো রয়েছে, আমি প্রথম প্রশ্ন নিয়ে মীর মঞ্জুর মোহাম্মদ স্যারের কাছে চলে যেতে চাই। সেটা হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে বসেছি, ফ্যামিলিয়াল ডিসহারমনি, এই জিনিসটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, এর যদি একটা সংজ্ঞা দাঁড় করাতে চাই সেটা কিভাবে করা যায়? জি স্যার। হ্যাঁ, আমি আসলে আলোচনার শুরুতেই আমার সীমাবদ্ধতাকে বলে নেওয়া ভালো। সেটা হলো, আমি কিন্তু মনোবিজ্ঞান বা এই সায়েন্সের স্টুডেন্ট কখনোই ছিলাম না, এবং এ ব্যাপারে বইয়ের পৃষ্ঠা উল্টানোর সংখ্যা খুব কমই হয়েছে। তবে এটি আমার একটা প্রিয় বিষয় এবং মাঝে মাঝে এটা নিয়ে দেখার সুযোগ হয়েছে। আর সামাজিক মানুষ হিসেবে বেড়ে ওঠার মধ্য দিয়ে আমি আমার এই জীবনের স্বল্প পথ পরিক্রমায় যা দেখেছি, যা উপলব্ধি করেছি, মূলত সেই জায়গা থেকে আপনারা দু একটা কথা শুনতে পারবেন হয়তোবা। কিন্তু আমার কাছ থেকে যদি একাডেমিক কোনো উত্তর চান, আলোচনা চান, তাহলে চরমভাবে অনুষ্ঠান শেষে হতাশ হবেন আশা করি। তো আমি সেই জায়গাটা প্রিয় দর্শক শ্রোতাদেরকে ক্লিয়ার করে বলছি, ফ্যামিলিয়াল ডিসহারমনি বলতে কি বোঝায়। তো আমরা জানি যে সরি পারিবারিক অমিল, এই অমিলটা কয়েকভাবে হতে পারে। একটি হচ্ছে ফিলোসফিক্যাল হতে পারে, অর্থাৎ পরিবার পরিচালিত হয় বাবা এবং মা দিয়ে। সচরাচর আমরা হাজবেন্ড, পরিবারে আরো সদস্য থাকেন, আমরা যদি সাধারণভাবে নিই, একটা পরিবারে স্বামী স্ত্রী থাকেন, যারা শুরুতে স্বামী স্ত্রী হিসেবে শুরু করেন, সেখানে নতুন সদস্যের আগমনের মধ্য দিয়ে তারা হয়ে ওঠেন বাবা মা, আর সেখানে আসেন সন্তান সন্ততি সেখানে আছে। এই পরিবারে বয়োজ্যেষ্ঠ সদস্য হিসাবে পরিবারের যারা প্রধান আছেন তাদের বাবা মা থাকেন, আরো পরিবার অন্য আত্মীয় স্বজন সেখানে থাকতে পারেন। যাই হোক, আমি পরিবারের প্রধান হিসাবে বাবা মাকে ধরে নিই, এবং পরিবারের পরিচালক এবং পরিচালনার কাজে জড়িত হিসাবে স্বামী স্ত্রীকে যদি আমি ধরে নিই, তাহলে ধরে নেব যে এখানে অসঙ্গতির অমিল বা গরমিলের যে কারণটি ঘটে সেটা মৌলিকভাবে তিনটা বিষয়ে ঘটে। তিনটা বিষয়, একটা হলো আদর্শ বা দর্শনগত, এর একটা গরমিল হয়, অর্থাৎ হাজবেন্ড একরকম চাচ্ছেন, স্ত্রী একরকম চাচ্ছেন, অর্থাৎ সন্তানের বাবা একরকম দর্শনে বিশ্বাসী, জীবনবোধে বিশ্বাসী, সন্তানের মা আরেক দর্শনে বা জীবনবোধে বিশ্বাসী। আরেকটি হয় বিহেভিয়ারাল ডিসহারমনি, আচরণগত, স্বভাবগত, একজন চড়া মেজাজের, একজন নরম মেজাজের, একজন কম্প্রোমাইজিং আর একজন হচ্ছে চরম পন্থী। এরকম হতে পারে। চরমপন্থী মানে কেন হলো, কি জন্য হলো, দেখে ছাড়বো, এই একটা অবস্থা। তো আরেকটা হয় ট্রেডিশনাল অথবা কাস্টমারি ডিসহারমনি, অর্থাৎ বাবা একটা পরিবেশ বা একটা ইয়ার থেকে, কালচার থেকে এসেছে, একটি সামাজিক আবহ থেকে এসছে, মা আরেকটি সামাজিক আবহ থেকে এসছে। সেটা হতে পারে দেশের ভিন্নতায়, অথবা সেটা হতে পারে একই দেশের অঞ্চলের ভিন্নতায় হতে পারে। আমি মৌলিকভাবে, আরো অনেক আছে, আমি মৌলিকভাবে সামাজিক মানুষ হিসেবে, আর আমি আগেই বলেছি যে আমি এই লাইনের একাডেমিক মানুষ না, তবে 2015 থেকে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, দ্য এশিয়ান ফিলোসফিক্যাল অ্যাসোসিয়েশন, এশিয়ার দার্শনিক সমিতির বোর্ড মেম্বার হিসেবে কাজ করার সুযোগ হওয়ার সুবাদে আমি বিশেষজ্ঞদের কথা কিছু পড়াশোনা করার সুযোগ হয়। সেই জায়গা থেকে যতটুকু চিন্তা করেছি যে আসলে পারিবারিক বিবাদ বা গরমিলের মৌলিকভাবে তিনটার দিক, একটা হলো বিশ্বাস বা দর্শনগত, দ্বিতীয়টা হচ্ছে আচরণগত, তৃতীয়টা হচ্ছে আপনার ঐতিহ্য বা মানে কাস্টমারি, এটাকে কি বলবেন, কৃষ্টি সংক্রান্ত পার্থক্য হতে পারে। তো এই পার্থক্যগুলোই মৌলিকভাবে আমাদের পারিবারিক মানে অমিল, গরমিল, বিতর্ক, এইগুলোর জন্ম দিয়ে থাকে। তো এইটা আমার মনে হয় আপনি বলতে চেয়েছিলেন, আমি সংক্ষেপে কথাগুলো শিরোনাম বললাম আর কি।
জি স্যার, অনেক ধন্যবাদ। আপনি সংজ্ঞার সাথে সাথে কারণগুলোকেও খুব সুন্দরভাবে পয়েন্ট আউট করেছেন। আর যেটি বলছিলেন যে এটার একটি একাডেমিক ডেফিনিশনের কথা, সেই বিষয়ে আমি আমিনা খাতুন ম্যামের কাছে যেতে চাই। জি ম্যাম, ফ্যামিলিয়াল ডিসহারমনিকে যদি আমরা একটু ডিফাইন করতে চাই যে আজকের টপিকটা আসলে কি, তাহলে আমরা কি বলতে পারি? জি ধন্যবাদ। স্যার আজকে খুব সুন্দর করে 3টি বিষয়ের মাধ্যমে আসলে এই ব্যাপারটাকে খুব সুন্দর করে তুলে ধরেছেন। আসলে স্যার বলেছিলেন যে এটা আসলে কোনো একাডেমিক বিষয়ের সাথে সংযুক্ত না, বাট এটা আসলে অনেক বেশি সংযুক্ত আমার জ্ঞান গভীরতা যতটুকু আর কি আমি জানি সেইখান থেকে। ফ্যামিলিয়াল ডিসহারমোনি এটা আসলে বিভিন্নভাবেই সংজ্ঞায়িত করা যায়। যেমন হচ্ছে স্যার যেগুলো বললেন যে তাত্ত্বিকগত হতে পারে বা আচরণগত হতে পারে, অর্থাৎ বিভিন্ন দিক থেকে যখন একটা ডিসক্রিপেন্সি আসবে তখনই তো আসলে এটা ডিসহারমোনিতে পরিণত হবে। আমি একটা বিষয় এখানে বলতে চাই, সেটা হলো যে আসলে এটা খুবই আপেক্ষিক একটা বিষয় এই ক্ষেত্রে যে একটা ফ্যামিলি, এক একটা ফ্যামিলি বা এক একটা কালচারের ফ্যামিলি, স্যার যেটা লাস্টের রিজনটা ধরেছিলেন ওটাই আসলে আমি যদি বলি এখনকার সময়ের একাডেমিক ক্ষেত্রে যদি আসলে ওই জিনিসটাই বেশি করে ফোকাসড হয়, যেমন যে কালচারগত, যে আমাদের কালচারে, বাংলাদেশি কালচারে যেটাকে আমরা হয়তো বা ডিসহারমোনি বলবো, সেটা হয়তো ওয়েস্টার্ন কোনো কালচারে ওটা ডিসহারমোনি না। অর্থাৎ যখন পরিবেশ উপযোগী কোনো একটা আচরণ যখন একটা পরিবার করতে পারে না, আমি বলবো পরিবার একটা হিউম্যান বিং এর মতন যদি চিন্তা করি বা একটা অংশ যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে একটা পরিবার যে আচরণগুলো করার কথা, অর্থাৎ পরিবারের বিভিন্ন সদস্য, প্রাইমারিলি এটা মা বাবা বা সন্তান, বা আরো আমি যদি বেশি করে বলি অন্তর্ভুক্ত হবে এখানে দাদা দাদি বা এই ধরনের বা চাচা চাচি যারাই হোক না কেন, তো তারা প্রত্যেকেই যখন তাদের নিজ নিজ জায়গা থেকে সুন্দরভাবে তাদের রোলটা প্লে করতে পারবে না, তখনই কিন্তু আসলে ডিসহারমোনিটা তৈরি হবে। যে একজন বাবা, হ্যাঁ এখানে আবার চলে আসে স্যারের কথাটা, যে স্যার যেটা বললেন যে ফিলোসফিক্যাল যে বিষয়টা, হ্যাঁ হতে পারে যেহেতু মা বাবা বিভিন্ন একটা দুইজন দুই জায়গা থেকে এসে একটা পরিবার তৈরি হয়, তো সেইখানে কিন্তু দুইজন রকম ফিলোসফি থাকলে কিন্তু দুইজন একই রকম আচরণ করতে পারবেন না, যেটা কিনা ওই ফ্যামিলির জন্য খুব বেশি প্রয়োজন। যে হ্যাঁ এই ফ্যামিলিতে সুন্দরভাবে রান করানোর জন্য, ফ্যামিলি সুন্দরভাবে রোল প্লে করবে, এইটার জন্য দরকার কি যে বাবা এবং মা তারা নিজেদের জায়গা থেকে ভালোভাবে যেটা ফ্যামিলির উপযোগী রোল প্লে করবে। সো বাবা মা যখন পারে না, তখন কিন্তু আসলে দেখা যায় আলটিমেটলি এটা বাচ্চাদের উপর ইফেক্ট ফেলে, হয়তো বা পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো বিশদ আলোচনা করব। তো যখন এই ফ্যামিলিটা তার নিজস্ব আচরণ ঠিকভাবে করতে পারবে না, তখনই আমরা এটাকে বলবো ডিসহারমোনি। এটা হতে পারে বিভিন্ন রকম কজ থাকতে পারে এটার পেছনে, যেমন পরিবেশগত কারণ হতে পারে, যে ওনারা হয়তো বা বাবা মা বা পরিবারের সদস্যরা হয়তো বা ফিলোসফিক্যালি অনেকভাবে হয়তো বা নিজেরা অ্যাডজাস্ট করে নিয়েছেন, ম্যানেজ করে নিয়েছেন। অনেক সময় আনসার্টেন কিছু পরিস্থিতি আসে, অনিশ্চিত কিছু ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলোতেও কিন্তু তখন দেখা যায় হয়তো বা তারা নিজেদের মতো করে সুন্দরভাবে আচরণ করতে পারে না পরিবেশ উপযোগী, তখনই আসলে ডিসহারমোনিটা তৈরি হয়। তো এই জায়গাটাতে আমি একটা জিনিস বলতে চাই, আসলে ফ্যামিলি একটা খুব ছোট্ট একটা উপাদান আমাদের সমাজের। তো তারপরেও আমি বলবো তার চেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু উপাদান হলো পরিবারের সদস্যগুলো। তো এই পরিবারের সদস্যদের যে বেড়ে ওঠার যে ধরনটা, এই ধরনের মধ্যে আসলে লুকিয়ে থাকে ফ্যামিলি আসলে নর্মালি চলবে, হারমোনিয়াস ওয়েতে চলবে নাকি ডিসহারমোনিয়াস ওয়েতে চলবে। তো এইটুকুই আমার কাছে একাডেমিক যে একটা সংজ্ঞার ব্যাপারটা জানতে চেয়েছিলেন, আমি আসলে এইভাবে ফোকাস করতে চাই যে যখন একটা পরিবার রোল প্লে করতে পারবে না, আসলে আচরণটা করতে পারবে না, তখনই তো সেটা ডিসহারমোনিয়াস। ধন্যবাদ নাসিবা। জি ম্যাম, আপনাকেও অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের মনে হয় যে যে টপিকটা নিয়ে আমরা বসেছি সেই টপিকটা অলরেডি ডিফাইন্ড হয়ে গেছে এবং আমাদের দর্শকদের মধ্যেও বেশ ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। সবাই বলছেন যে আজকের টপিকটা বেশ গুরুত্বপূর্ণ, সবাই আমাদের সাথে একমত হচ্ছেন আজকের টপিক নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আজকের প্রোগ্রামটা যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, প্রোগ্রামটি শেয়ার করতে ভুলবেন না, এবং যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে লিখবেন। পাশাপাশি একাডেমি 21 যেহেতু একটি মানসিক স্বাস্থ্য বিষয়ক গবেষণা কেন্দ্র, এর পাশে থাকার জন্য অনুরোধ রাখছি। জি, এর পরের প্রশ্ন নিয়ে আমি আবারও ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যারের কাছে যেতে চাই যে আমাদের যে ফ্যামিলিয়াল ডিসহারমোনি নিয়ে আজকে বসা, এই ক্ষেত্রে সোশ্যাল ফ্যাক্টর কি কি কাজ করে যেটা ফ্যামিলিয়াল ডিসহারমোনিকে আরো সামনে এগিয়ে দেয়? জি
এক্ষেত্রে আপনি চমৎকার বিষয় বলেছেন, কিন্তু এটা আরো সুনির্দিষ্ট প্রশ্ন আগের প্রশ্নের চেয়ে। তো জি আমি মনে করি যে আমরা প্রাকৃতিক ঝড়কে আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে সিগন্যাল পেয়ে বুঝতে পারি যে প্রাকৃতিক ঝড় উঠছে, এবং সেটা এলে আত্মরক্ষার জন্য আমরা চেষ্টা করি। কিন্তু জাতি বা জীবনের মনন বা মানুষ যে মনোদৈহিক সত্তা, মানুষের শারীরিক নয়, ভিতরে আর একটা মানুষ আছে, এবং এই দুটো মানুষ ভালো না থাকলে মানুষ ভালো থাকে না এবং ভালো হয় না। সেই জায়গাটায় যখন ঝড় বা টর্নেডোর অবস্থা তৈরি হয়, সেটার জন্য সিগন্যাল আছে, কিন্তু সেই সিগন্যালগুলো আমরা জানতেও চাই না, বুঝতেও চাই না। পৃথিবীতে যত জীবন দর্শন এসেছে, স্পেশালি আমি মুসলিম হিসাবে কোরআন কারিমের কথা বলবো, যে আল্লাহ তাআলা কিন্তু কোরআন কারিমের মাধ্যমে বলেই দিয়েছেন যে মানুষ তার ভিতরের যে মানে মনোদৈহিক সত্তা, মানুষের বাইরিক দৈহিক সত্তার বাইরে একটা মানসিক সত্তা আছে, সেই সত্তাটাকে বিকাশ, লালন, সেটার পরিপুষ্টি সাধন, এর জন্য যে জ্ঞান, যে দক্ষতা, যে লাগবে, নির্দেশনা লাগবে, সেটা আসলে সব মানুষ তৈরি করতে পারে না। যেমন একটা গাড়ির ম্যানুয়ালের জন্য গাড়ির নির্মাতাই পারে, ঠিক তেমনই ভাবে মানুষ যে ফ্যাক্টরির তৈরি, যে জায়গা থেকে এসছে, যে উৎস থেকে এসছে, সেই উৎসের নির্দেশনার বাইরে আপনি যে প্রশ্ন করেছেন, সমাজ, রাষ্ট্র অথবা যে কেউ এই জায়গায় সঠিক নির্দেশনা আপনাকে দিতে পারবে না। কারণ যেখান থেকে এটা ম্যানুফ্যাকচার্ড হয়েছে, ম্যানুফ্যাকচারারই জানেন যে এটা ত্রুটি বিচ্যুতি কোথায় চলবে কিভাবে। একটু আগে আমি চমৎকার করে আমরা শুনছিলাম যে ফ্যামিলিয়াল ডিসহারমোনির একাডেমিক সংজ্ঞা। আসলে জীবন বা ফ্যামিলিয়াল ডিসহারমোনি আমরা কখন বলি? যখন দেখি একটা গাড়ির সাথে যদি তুলনা করি, যে একটা গাড়ির যদি নাট সংযোগগুলো লুজ থাকে, তো ভালো রাস্তায় চললেও এটা শব্দ করে, আবার কোথাও চাকা ছুটে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়। আবার একটা গাড়ির পার্টস খুব মানে মজবুত ভাবে সংযুক্ত আছে, কিন্তু রাস্তাটা খারাপ, তাহলে ভালো গাড়িও খারাপ রাস্তার কারণে চলতে গিয়ে ঝাঁকি লাগে, যাত্রীদের কষ্ট হয়। তো পরিবারকে যদি একটি গাড়ির সাথে তুলনা করেন, তাহলে এই গাড়িটি জীবনের কক্ষপথে অরবিটে ঘুরবে। সেই অরবিটটা হলো জন্ম থেকে মৃত্যু। প্রত্যেক মানুষের অরবিটের লেংথ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন স্রষ্টা হিসাবে। আর এই এরিনাটা, এই মানে আপনি যদি বলেন যে ল্যান্ডিং পয়েন্ট অথবা একটা বিমান ল্যান্ডিং এর যে জায়গাটা, সেটি হলো আমাদের সমাজ এবং সমাজ জীবন। এই সমাজ জীবনের মধ্যে মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে, সেই চলার নির্দেশনাকে ফলো করতে না পারলে মনোদৈহিক সত্তা হিসেবে একটা মানুষ কখনোই ভালো থাকতে পারে না। সমাজ এখানে ভূমিকা রাখতে পারে কিভাবে? যেহেতু মানুষের জন্ম সমাজে, মৃত্যুর সমাজে, সমাজেই মানুষের সৌন্দর্য বিকশিত হয়, সমাজেই মানুষের কদর্য দ্বারা বিষিয়ে ওঠে। সমাজ যদি মানুষ সাজাতে পারে, তাহলে এটি ফুলের বাগানে পরিণত হয়, সুশোভিত হয়, সৌন্দর্যমণ্ডিত হয়। আর সমাজকে যদি মানুষ পলুটেড করে, কলুষিত করে, তাহলে সমাজ বিষাক্ত হয়ে যায়, ভাগাড়ে পরিণত হয়। আজকে আমরা যে সমাজে বাস করছি, এটি বড় অশান্ত সমাজ। আমাদের পথ চলায়, যেমন আমরা ঢাকা শহরে যারা বাস করি বা দেশের যেখানে, বিশেষ করে ঢাকা শহরেই বলি, এখানে পথ চলতে রাতের বেলা একটা শিশু, একটা নারী অথবা একটা পুরুষের যদি ভয় করেন, তো সেই ভয় তিনি বাঘের করেন না, কুকুরের করেন না, কোনো হিংস্র জন্তুর করেন না। করেন কার ভয় করেন? যার ভয় করেন সেটি কোনো মায়ের সন্তান, অথবা কোনো বোনের ভাই, অথবা কোনো স্ত্রীর স্বামী, অথবা কোনো বাবার সন্তান। তাহলে এই মানুষগুলো মানুষের জন্য তো সাহায্যকারী হওয়া দরকার ছিল, আশ্রয়ের নির্দেশনা, সিম্বল হওয়ার কথা ছিল। এই মানুষটা ভয়ের কারণ কেন হলো? তার মানে সমাজ যখন ডিসফেভারে যায়, সামাজিক অনুশাসন যখন না থাকে, তখন আপনার সমাজ কাউকে, তার সদস্যদের কাউকেই কিন্তু সাপোর্ট করতে পারে না, পজিটিভ সাপোর্ট করতে পারে না। আর একটু আগেও আমরা শুনেছি যে সমাজ তো হচ্ছে ব্যক্তি দিয়ে পরিবার, মানব সমাজের সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান, আর ব্যক্তি দিয়ে পরিবার, পরিবার দিয়ে সমাজ। সুতরাং সমাজ, ব্যক্তি ভালো হলে পরিবার ভালো হয়, পরিবার ভালো হলে সমাজ ভালো হয়। আর সমাজ পলিউটেড না হলে পরিবারকে পলিউটেড করে, সমাজ সুস্থ সুন্দর থাকলে পরিবারকে সুস্থ সুন্দর রাখে। সুতরাং সমাজ সাপোর্ট করার অবশ্যই সুযোগ আছে। সমাজ যদি সুন্দর না হয়, একটি ভালো মানুষ
করতে পারবেন না। আপনি সুন্দর কাপড় পরে ময়লা পরিবেশে বের হবেন, মুহূর্তের মধ্যে আপনার কাপড় নষ্ট হয়ে যাবে, আপনি আক্রান্ত হয়ে যাবেন। সুতরাং ভালো থাকতে হলে ব্যক্তি, পরিবার এবং সমাজ কালেকটিভলি এর ডেভেলপমেন্ট দরকার, এর উন্নয়ন দরকার। কেউ যদি জীবনের বিউটিফিকেশন চায়, তাহলে সে যেন তার ব্যক্তি, পরিবার এবং সমাজের সামষ্টিকভাবে বিউটিফিকেশন চায়। তা না হলে সুন্দর, কল্যাণময়, অর্থবহ কোনো কিছুই আশা করা যায় না। সুতরাং সমাজ আমাদেরকে ফ্যামিলিয়াল ডিসহারমনির ক্ষেত্রে অবশ্যই প্রভাবিত করে। সামাজিক প্রভাবই এই জায়গায় আমাদের আগুনে ঘি ঢালে অথবা পানি দিয়ে সেটাকে প্রশান্ত করতে পারে। ধন্যবাদ। জি জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমিনা খাতুন ম্যামের কাছে সেম প্রশ্ন নিয়ে যাব, যদি আপনার এই ক্ষেত্রে কিছু অ্যাড করার থাকে। জি ধন্যবাদ নাসিবা আবারও ফিরে আসার জন্য আমার কাছে। অ্যাড করা আসলে স্যার অনেক সুন্দর করে বলে দিয়েছেন, আমারও খুব শুনতে ভালো লাগছে আজকের আলোচনাটি। আমার আসলে বিষয়টাকে আরো নতুন করে দেখতে পাচ্ছি আমি, আমার দৃষ্টিটা আরো বিকশিত হচ্ছে আমি বলবো। তো আমি এই জায়গাতে স্যারের সবগুলো কথা আমার কাছে চমৎকার লেগেছে এবং উনি খুব রুটের কথাগুলো বলেছেন এখানে। তো আমি যেটা বলতে চাই যে ডিসহারমনি তো অবশ্যই সমাজের ভূমিকা থাকবে, কারণ আসলে আমরা কিন্তু মানুষ সামাজিক জীব আমরা বলি, এবং পরিবার কিন্তু সমাজের বাইরে না। সো এখানে একটা কমিউনিকেশনের একটা ব্যাপার থাকবেই, কিন্তু পরিবার যেভাবে আসলে প্রভাবিত করবে সমাজকে, আমরা বলি কি ছোট ছোট ব্যক্তি তারা আমরা হয়তো বা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে মিলিত হয়ে পরিবার গঠন করলাম, সেখান থেকে আবার সমাজ হলো, পরিবারগুলো মিলিয়ে সমাজ থেকে রাষ্ট্র বা যেটাই হোক না কেন, পুরো পৃথিবীটা কিন্তু একটা বিনি সুতোর মতন আমি বলবো, একদম পুঁতি দিয়ে গাঁথা 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 এরকম একটা বিষয়। তো আমি এইখানে বলতে চাই সমাজ যদি একটা মালা হয় আর সেখানে যদি একটা এক পরিবারগুলো যদি পুঁতিগুলো হয়, তো অবশ্যই এখানে সমাজেরও যেমন ভূমিকা রয়েছে, পরিবারেরও ভূমিকা রয়েছে, এবং সমাজ এবং পরিবারের মধ্যে যে কমিউনিকেশন, যে বন্ধনটা, এটাও অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমি পরিবার, সেই পরিবারটা আসলে কিভাবে সমাজের সাথে আচরণ করছি, আমি সমাজ বহির্ভূত কোনো কিছু করছি কিনা, বা সমাজ সে আসলে আমাকে আমার পরিবারকে সুন্দরভাবে চলার জন্য উপযুক্ত পরিবেশ করে দিল কেন, এটা একটা ব্যাপার। পাশাপাশি আরেকটা জায়গা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো যে পরিবার কিন্তু একটা বিকশিত একটা জিনিস, অর্থাৎ ডেভেলপিং একটা জিনিস। হ্যাঁ, যেখানে কিন্তু অনেকভাবে পরিবারটা বিকশিত হবে, যে কি সে যে শুধু একমাত্র হ্যাঁ আমি যেরকম পেয়েছি সবকিছুকে সেই রকম করে চলবো, ব্যাপারগুলো কিন্তু তা না। পরিবার ধীরে ধীরে বিকশিত হয়। সো পরিবারও কিন্তু চাইলে পারে সমাজের ক্ষেত্রে অনেক সুন্দরভাবে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে, নিজেদের চেঞ্জ বা নিজেদের কিছু মডিফিকেশন বা নিজেদের কিছু সুন্দর কাজ এগুলোর মাধ্যমে। তো অবশ্যই পরিবার এবং সমাজ একটা আরেকটার সাথে জড়িত। আমি এক্ষেত্রে বলবো না যে শুধুমাত্র ডিসহারমনির জন্য সমাজ দায়ী, এরকম না ব্যাপারটা। আসলে দুইটো সুন্দরভাবে স্যার লাস্টে যেটা বললেন আর কি, আগুনে ঘিও ঢালতে পারে, পানিও ঢালতে পারে, সুন্দরভাবে শান্ত করে দিতে পারে, এরকম একটা বিষয়। তবে সমাজের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ডিসহারমনির ব্যাপারগুলোতে, ফ্যামিলির এইগুলা। কারণ সমাজই আসলে হিল করতে পারে। একটা পরিবারে যদি ডিসহারমনি হয়, তো সমাজেরই কোনো একটা অংশ কিন্তু সেখানে এসে কিন্তু সহায়তার মাধ্যমে সেই জায়গাটাকে কিন্তু শান্ত করতে পারে। সুতরাং এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধন্যবাদ নাসিবা। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম। আসলে এই বিষয়টা একটু চিন্তা করার মতোই, যে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সমাজ অনেক বড় একটা ফ্যাক্টর। দেখা যাচ্ছে যে একটা পরিবারের যিনি কর্তা, তিনি যখন কাজে যাচ্ছেন, সামহাও তার কাজে যদি তার কোনো ব্যাঘাত ঘটে কিংবা আশেপাশের মানুষের ব্যবহারের কারণে তার যদি মনক্ষুণ্ণতা থাকে, তাহলে কিন্তু সে নর্মালি বাসায় যে একজন তার যে নর্মাল বিহেভিয়ারটা, পুরো আউটপুটটা তিনি দিতে পারবেন না। সেরকম একই ভাবে যদি একজন মা, দেখা যায় যে আমাদের মায়েরা কিন্তু বিকালবেলা অন্য মায়েদের সাথে যে কথা বলেন, তো অন্য মায়েরা যদি একটা পজিটিভ ইম্প্যাক্ট তাদের উপরে না ফেলে, তাহলে সেই মাটা এসে বাসায় একজন পজিটিভ মাদার কিংবা একজন পজিটিভ ওমেন হিসেবে ফুল আউটপুটটা দিতে পারবেন না। আবার একজন স্টুডেন্টের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যাদেরকে নিয়ে আমরা বসেছি, আমাদের চিলড্রেন যারা, তাদের যদি পড়াশোনার সেক্টরটা কিংবা তাদের কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর সেক্টরটা যদি ফুল একটা টিউনের মধ্যে না থাকে, তাদেরও মন খারাপ থাকবে, কিংবা তাদের যেটা আমরা বললাম যে নর্মাল যে আচরণটা, সে টিউনিংটা থাকবে না, এটা স্বাভাবিক। ফলে সমাজের এই ক্ষেত্রে অনেক প্রভাব রয়েছে, এবং পারিবারিক কলহ কিংবা ফ্যামিলিয়াল ডিসহারমনির ক্ষেত্রে যে সোসাইটি অনেক বড় একটা ফ্যাক্টর, এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এবার আমি একটু যাব যে আমাদের পরিবারের যারা কর্তা থাকেন, যারা কর্মক্ষম পুরুষ থাকেন, তাদের পক্ষ থেকে ফ্যামিলিয়াল ডিসহারমনিতে আসলে কি কি ইফেক্ট করতে পারে, তারা কোন কোন দিক থেকে রিজন হতে পারে,
এবং সেখান থেকে কিভাবে হিল করা যায়, এই প্রশ্নটা নিয়ে আমি ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যারের কাছে যেতে চাই। জি স্যার। জি, আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নের একটু কারেকশন দিতে চাচ্ছি, সেটা হলো যে পরিবারে উপার্জনকারী ব্যক্তি হিসেবে শুধু পুরুষকে বলবেন না, কারণ এখন নারীরা পরিবারের উপার্জনকারী এবং অনেক পরিবারেই উভয়ই উপার্জনকারী। অনেক পরিবারে দেখা যাচ্ছে যে নারী উপার্জনকারী, পুরুষ সেখানে সাপোর্টিভ ভূমিকায় আছেন, এমন অবস্থানে আমরা পৌঁছে গেছি। অর্থাৎ আমাদের সামাজিক স্ট্রাকচার, সামাজিক বিহেভিয়ারটা চেঞ্জ হচ্ছে। এটা হয়তো সমাজের দাবি অথবা কোনো কালচার থেকে আমরা সেটাকে হায়ার করছি। তো এখন আমি এক্ষেত্রে একটা জিনিস বলবো যে পরিবারের ডিসহারমনিকে হিলিং করা, রিমেক অথবা মানে সেটাকে পিসফুল করার ক্ষেত্রে যেমন একটা পরিবারের প্রধান উপার্জনকারী ভূমিকা রাখতে পারেন, পাশাপাশি তিনি ডিসহারমনির কারণও হতে পারেন। কিন্তু মনে রাখতে হবে পরিবারের গার্ডিয়ান ইসলামের দৃষ্টিতে শুধু না পুরুষ নয়, নারীও। এবং সেখানে আল্লাহ তাআলার অ্যাড্রেসিংটা আমরা সূরা তাহরিম 66 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আপনি দেখবেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তো অ্যাড্রেসিংটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো ঈমান শুধু পুরুষেরা আনে না, ঈমান নারীরাও আনে। মুমিন শুধু পুরুষ হয় না, নারীও হয়। অর্থাৎ কমনলি আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছেন যে তোমরা তোমার পরিবার, তোমার নিজেকে এবং তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। আগুন মানে আখিরাতের যে দুটো জায়গা, যে ডেস্টিনেশন, একটি ডেস্টিনেশন যেটি খারাপ অর্থাৎ জাহান্নাম, সর্বনিকৃষ্ট আবাসন, সেই জায়গার জন্য বাঁচাও। এই বাঁচতে হলে দুনিয়ার জীবনটাকে মানে পজিটিভ করতে হবে, সদার্থক করতে হবে, কল্যাণকামী করতে হবে। তো এই দুনিয়ার জীবনকে কল্যাণকামী করার দায়ভার নারী এবং পুরুষের উভয়ের জন্যই সমান। জান্নাতগামী মানুষ হতে হলে দুনিয়ার জীবনটা পজিটিভ কাজে ভরে দিতে হবে, কারণ বাজারের একটা পোকা তরকারি আমরা কিনি না। তো আল্লাহ তাআলা জান্নাতের জন্য দুনিয়া থেকে কেন চরিত্র খারাপ, আচরণ খারাপ, বিশ্বাস খারাপ একটা খারাপ মানুষকে জান্নাতের জন্য কেন পিক করবেন, কেন পছন্দ করবেন? জান্নাতের জন্য জান্নাতের উপযুক্ত মানুষই পছন্দ করা হবে। এই বিশ্বাসটা যদি মানে মুসলিম হিসাবে, পরিবারের প্রধান হিসাবে নারী এবং পুরুষের মধ্যে থাকে, যারা পরিবারের গার্ডিয়ান, তাহলে তারা ডিসহারমনির কারণ হতে পারেন না। কারণ তারা কিভাবে হয়ে ওঠেন? তারা যখন মনে করেন যে আমি প্রধান। তারা যখন পরিবারে আরেকজনের অস্তিত্বকে অস্বীকার করেন, তার রোলকে অস্বীকার করেন, ডিকটেটর হতে চেষ্টা করেন, তিনি সবকিছু কর্তা হতে চান, কাউকে যখন মত গ্রহণ, পরামর্শ মানার ক্ষেত্রে যখন হয় মানে অনেক সময় এটা কিন্তু আবার আমাদের আজকের বাস্তবতায় দেখা যায় যে কিছু পরিবারে স্বামী প্রবররা স্ত্রীর এত অনুগত যে নিজের রিক্সা ভাড়াটাও চেয়ে নেন। আবার কিছু পরিবারে স্ত্রীরা এত বেশি অধীনত যে তাদের কেউ আবার ওইভাবে চেয়ে নিতে হয়। অর্থাৎ ইসলাম কিন্তু এইভাবে বলেছিল না যে তোমরা পরস্পর প্রতিযোগী হও, বরঞ্চ পরস্পর একে অন্যের সম্পূরক হও, এটা বলেছিল। হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। পোশাক যেমন শরীরের সাথে সেটে থাকে, একজন আরেকজনের জন্য সৌন্দর্য বর্ধন করে, ঠিক তেমনি ভাবে স্বামী এবং স্ত্রীর পরস্পরের সৌন্দর্য বর্ধক হবে, একজন আরেকজনের সাথে এভাবে থাকবে। কিন্তু যখন এই ধারণা থেকে একজন মুসলিম চ্যুত হয়, তখন উপার্জনকারী পুরুষ হোক আর নারী হোক, সে কিন্তু জালেমের ভূমিকায় চলে যায় অথবা বাড়াবাড়ির ভূমিকায় চলে যায়। তখন তার পক্ষ থেকে নানা ধরনের ডিসক্রিমিনেশন, মিসবিহেভ, অনেক রকমের কথা আসে। আবার ওই যে বলছিলাম যে ডিসহারমনির উল্লেখযোগ্য কারণ দর্শনগত। জীবন বোধ যদি দুজনের কাছাকাছি না হয়, বিপরীত অনেক সময় হয়, আবার এত বেশি তফাৎ থাকে যে মেলানোর সুযোগ থাকে না। মানে 9 কি 90 মেলানো যায় না, দেখতে একরকম হলেও 9 আর 90 মেলানো যায় না। একটা শূন্য যদিও তফাৎ, 19-20 কে মেলানো যায়, 20-21 কে মেলানো যায়, কিন্তু 9 কি 90 কে মেলানো যায় না। এখন মানে জীবনবোধ সম্পর্কে যদি
যুগলের চিন্তার মধ্যে এই 9 কি 90 ডিস্টেন্স থাকে, তাহলে কিন্তু এই সমস্যা রিজন অনেক সময় জিনিস মানে ইয়াতে থাকবেন, স্টিয়ারিং এ থাকবেন, হতে পারে উপার্জনকারী স্ত্রী, তিনি এই মিসবিহেভটা করবেন। আবার হতে পারে পার্সোনাল বিহেভিয়ারের ক্ষেত্রে পরিবারের কর্তৃত্ব যার হাতে থাকবে তিনি এই সুযোগটি নেবেন এবং এই আচরণটি করে পারিবারিক সব ধরনের ডিসহারমনির কারণ হয়ে দাঁড়াবেন। আবার কাস্টমারি একটা জিনিস আছে, এটা আমি প্রিয় সম্মানিত দর্শক শ্রোতার কাছে খুব বিনয়ের সাথে বলতে চাচ্ছি। ইসলাম আমাদেরকে বলল যে, হাদিসে কুদসির মধ্যে এটা আমরা জেনেছি যে রক্তের সম্পর্ক রক্ষা করাটা হলো ফরজ কাজ। আল্লাহ তাআলা বলছেন, যারা রক্তের সম্পর্ক রক্ষা করে না, কাল কিয়ামতে আমি তাদের সাথে রেহেমের সম্পর্ক বিচ্ছিন্নকারীর সাথে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করব। এটি একটি ফরজ কাজ। কিন্তু আমরা অনেক পরিবারকে দেখি, আমি অনেক সময় বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, তোমার মামা কয়জন, খালা কয়জন, অর্থাৎ মাতৃকুলের মামা, খালা, ভাই, ওই দিকের কাজিনদের সে সব বলতে পারে। পিতৃকুল নিয়ে জিজ্ঞেস করলে বেশি কিছু বলতে পারে না। আবার অনেক বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, তোমার ফুপা, চাচি, চাচা কয়জন, চাচতো ভাই কি, এগুলো সে একদম নাম সহ সব বলতে পারে, কে কোথায় থাকে সব জানে, কিন্তু মাতৃকুল সে জানে না। এটা কেন হয়? একটা বাচ্চা সে তার মায়ের আত্মীয় স্বজনকে, ভাই বোনকে যেমন চিনবে, নানা নানুকে চিনবে, তেমনি সে তার দাদা দাদু এবং তার পিতৃপক্ষের যারা আত্মীয় স্বজন আছে, পরিবারের ঘনিষ্ঠ আছে, তাদেরকেও চিনবে। এই ক্ষেত্রে বাবা মার ইমব্যালেন্স ভূমিকার কারণে আমরা আমাদের বাচ্চাদেরকে একমুখী করে গড়ে তুলি। ফলে হয় কি, এই বাচ্চাদের আচরণের মধ্যে দেখা যায় যে বাচ্চা যদি মায়ের পরিবারের মুখে একমুখী হয়ে যায়, তাহলে যখন বাবার পরিবারের সাথে তার যোগাযোগ প্রসঙ্গ আসে, তারা যখন উদাসীন হয়, এটি একটি অশান্তির কারণ হতে পারে। অনেক সময় পরিবারের সদস্যদের মেনে না নেওয়ার মধ্যে আছে, এগুলোর অনেক আলোচনা আছে, সামাজিক বাস্তবতা আছে, আমি আর সেদিক যাব না। আমি বলতে চাচ্ছি যে পারিবারিক দৃষ্টিভঙ্গিতে স্বামী এবং স্ত্রী উভয়ের সম্মিলনে যে প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে, সেই প্রতিষ্ঠানটি যেন উভয় পক্ষের স্বজন বন্ধু দিয়ে সমান তালে পরিচালিত হয়। পাশাপাশি আত্মীয় স্বজন নিচের দিকে, ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে, সেটির সাথেও যেন পরিবারের সদস্য হিসেবে সন্তান সন্ততির রিলেশনটাও যেন ব্যালেন্স থাকে। এই জায়গাগুলো যখন কালচারালি হয়, অনেক পরিবারের মেয়েরা এরকম অভ্যস্ত থাকার কারণে তিনি এসে এখানে ওই রাজত্ব কায়েম করেন, ফলে ছেলেরা পিতৃকুলকে হারায়। অনেক পরিবারে পিতৃকুলের এরম থাকার কারণে সে বাবার প্রভাবে পড়ে মাতৃকুলের সম্পর্ক রাখতে চায় না। এটা ইসলাম একেবারে হারাম করেছে। এই ইমব্যালেন্স থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এই ধরনের ছোট ছোট বিষয়গুলো উপার্জনকারী যিনি নারী হোক আর পুরুষ হোক, তিনি কারণ হয়ে দাঁড়ান এই পারিবারিক ডিসহারমনির। আমি মনে করি যে আপাতত আপনার কথার উত্তর এভাবেই আমি দিতে চেষ্টা করলাম। জি স্যার, অনেক ধন্যবাদ। বেশ বহুমাত্রিক দিক থেকে আমার প্রশ্নের উত্তর দিয়েছেন, মুগ্ধ হয়েছি। আসলে আমার একটা বিষয় ছিল যে আমি পুরুষদের সাইডটা আপনার কাছ থেকে উত্তরটা জানতে চাইবো এবং নারীদের সাইডটা আসলে আমিনা খাতুন ম্যামের কাছে জানতে চাইবো, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি বেশ দুটো পর্যায়কেই বেশ ব্যালেন্সড ভাবে আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। আমি আমিনা খাতুন ম্যামের কাছে, আমরা যাদেরকে নিয়ে বসেছি, আমাদের চিলড্রেন, হোক সে ইনফ্যান্ট, হোক সে টিনেজার, হোক সে ইয়াং, তিন দিক থেকে তারা কিভাবে ফ্যামিলিয়াল ডিসহারমনির কারণ হতে পারে এবং সেখান থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি, কিভাবে বের হয়ে আসতে পারি, এই বিষয়টা জানতে চাইবো। জি ম্যাম। আচ্ছা, ধন্যবাদ নাসিবা। আসলে এখানে কারণ বা বিষয়টা এইরকম আমার কাছে মনে হয় না কখনো যে এটা কারণ ওটাতে সলিউশন, এরকম না। আমার মনে হয় পরিবার একটা ফাংশনিং, ফাংশনিং একটা ব্যাপার, সবাই এখানে ফাংশন করছে, একটা কানেকশন আছে, যেখানে কানেকশনটা সমস্যা হচ্ছে আর সেখানে ডিসহারমনি বা অসঙ্গতি দেখা দিচ্ছে বা কলহ দেখা দিচ্ছে, এইরকম বিষয়টা। তো এখানে যেমন আছে, পরিবারের প্রত্যেকটা সদস্যই কিন্তু অনেক সময় এই কানেকশন ডিসকানেক্টেড হওয়ার জন্য আমরা দায়ী হতে পারি। আমরা যারা পরিবারের সদস্যরা আছি সেখানে অনেক সময় দেখা যায় কি যে আমরা আসলে বুঝতে পারি না। যেমন আমি যদি সন্তানদের কথা বলি, আমরা সন্তানরা কি করি, আসলে বাচ্চারা কি করি, আমরা আসলে লার্ন করি অবজারভেশনাল লার্নিং, অর্থাৎ দেখে দেখে কিন্তু শিখি। অর্থাৎ একটা বাচ্চা কিন্তু কখনো প্রথমে এই কারণ হতে পারে না যে একটা ডিসহারমনির, যেটা হয় সে কিন্তু দেখে দেখে শিখেছে। অর্থাৎ
তার বাবা বা তার মা বা তার পরিবারের যারা বড় সদস্য তারা আসলে কি করেছে। যেমন অনেক সময় হয় কি যে কাপল রিলেশনশিপটা সুন্দর হয় না, যেমন হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ সুন্দর না, তারা আসলে নিজেরা নিজেদের জায়গাটাকে বিশ্লেষণ করতে পারে না। স্যার এখানে অনেকভাবে বলেছেন আর কি কারণগুলো, অনেক ফিলোসফিক্যাল ব্যাপারগুলো। আমি সেখানে বলবো যে অনেক সময় দেখা যায় কি আমি বাবা আমি ওয়ার্কিং হই বা নন ওয়ার্কিং হই যেটাই হই না কেন, আর আমি মা, কাজ করি বা না করি যেটাই হোক না কেন, আমি যেন একটাকে আরেকটার সাথে মিশিয়ে না ফেলে। অর্থাৎ আমি অফিসে গিয়েছি, আমার কাজের জায়গা, সেই কাজের জায়গাটা এবং আমার পরিবার দুটোকে যেন এক করে না ফেলে। হতেই পারে যে আমাদের কাজের জায়গাতে কোনো একটা সমস্যা হতে পারে, যে আমি হয়তো বা কোনো রকম স্ট্রেসে থাকি, যেটাই হোক না কেন আমি পরিবারে সেটা শেয়ার করতে পারি, বাট সেটাকে আমি একদম ইনভলভ করতে পারি না ওই বিষয়টাকে। ঠিক তেমনি ভাবে আমার পরিবারে, যেটা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই বলবো, আমার পরিবারে কোনো রকম অসুবিধা হতেই পারে, প্রত্যেকটা দিন যে আমার খুব সুন্দর যাবে ব্যাপারটা কিন্তু তা না। ডিসহারমোনি মানেই কিন্তু হারমোনি, আমার কাছে এরকম মনে হয়। অর্থাৎ একটা ছন্দ, তো ছন্দ পতন তো হতে হবে, তারপর নতুন ছন্দ তৈরি হবে, এরকম। তো সেটাকে যেন আমি আমার কর্মজীবনে সেটাকে আবার অ্যাপ্লাই না করি। ঠিক তেমনি ভাবে যারা পরিবারের ছোটরা আছে, বাচ্চারা আছে, সেই ক্ষেত্রে বাচ্চারা যেন এটা আবার দেখে না শেখে। সবচেয়ে ভয়ের জায়গাটা কিন্তু এটাই, ওরা তো দেখে শিখছে। যখন দেখবে যে হ্যাঁ বাবা তার অফিসের বিষয়গুলো, মা বাইরের বিষয়গুলোকে ভেতরে বা পরিবারের মধ্যে ভাবে আলোচনা করছে, তখন কিন্তু সে হয়তো বা সেখানে কোনো কিছু বলতে পারবে না, কিন্তু সেটাকে লার্ন করবে যে কিভাবে এই বিষয়টাকে পরবর্তীতে আসলে সে তার নিজের জায়গাতে ইনভলভ করবে বা অ্যাপ্লাই করবে, ইমিটেট করবে, এরকম বিষয়টা প্র্যাকটিস করবে। অনেক সময় দেখা যায় কি বাচ্চাদের সামনে আমরা কিন্তু অনেক ধরনের ধমক দেই বাবা মায়েরা, বা অনেক ধরনের খারাপ আচরণ করি, বা আমরা মনে করি ওরা কিছু বুঝবে না। আমি এই বিষয়টা একটু এখানে বলতে চাই যে এগুলো কিন্তু সারপ্রাইজ অবস্থায় থাকে। অর্থাৎ ছোটবেলা থেকেই কিন্তু একটা বাচ্চা কিন্তু সবকিছুকে সেন্স করে, যে যেমন হয়তো বা একদম ছোটবেলায় যেমন সে এলিমিনেশন করে যেগুলো, সেগুলো কিন্তু ডিসকমফোর্ট হলে কিন্তু সে কান্নাকাটি করে, বা ক্ষুধা লাগলেও সে জি কিন্তু কাঁদে। তো ঠিক সেই রকম ভাবে পরিবারে যখন কলহটা হয় তখন কিন্তু সে কিন্তু এটাকে বুঝতে পারে। অনেক সময় তার ভেতরে এটা ফাংশন করে, বাট হয়তোবা সে অনেক সময় এগুলোকে এক্সপ্রেস করতে পারে না, এগুলো কিন্তু সাপ্রেসিভ অবস্থায় থাকে। সো দেখা যায় সে কিন্তু পরবর্তীতে পরিবারের অনেক শান্ত সময়গুলোতে হয়তো বা আপেক্ষিক ভাবে আমরা যারা বড়রা বলছি যে হ্যাঁ পরিবেশটা শান্ত ছিল, বাট ওই বাচ্চাটার কারণে এরকম আচরণ করে সে এখন। তো এর কারণে এখন তার আমাদের পরিবারের মধ্যে অশান্তি হচ্ছে, হয়তো বা বাবা সহ্য করতে পারছেন না এরকম আচরণ কেন করছেন, মাও হয়তো বা বার্ন আউট, যে না আমি এভাবে আর নিতে পারছি না বাচ্চার এই ধরনের আচরণ গুলাকে। কিন্তু আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো যে এটা তো আসলে শেখানো একটা বিষয়, তাকে প্যারেন্টিং এর যে জি বিষয়টা সেটা কিন্তু আসলে ঠিকভাবে করা হয়নি। প্যারেন্টিং কিন্তু ঠিকভাবে তাকে শেখানো হয়নি, যে আমি যে বাবা বা মা সেখান থেকে আমার কি আচরণ করা উচিত ছিল আমার বাচ্চার সাথে সেটা কিন্তু আমি করিনি। আর এই জন্যই কিন্তু আমার বাচ্চাটা জি আজ এরকম আচরণ করছে। আমি ছোট্ট একটা উদাহরণ দেবো, গতকালই আমার কাছে একজন এসে বলছিলেন এইভাবে আমার মেয়েটা আমার কথাই তর্ক করে, আমাকে খুব রেগে কথা বলে আমার সাথে। ও তো এরকম ছিল না, ওকে আমি জি যা বলতাম ও সেটাই শুনতো। মেয়েটার বয়স 9-10 বছর এরকম। তো তার মা বাবার মধ্যে এখন সম্পর্কটা ভালো, কিন্তু তার ছোটবেলায় যেটা হয়েছিল বাচ্চাটা কিন্তু আসলে এটা শিখেছে যে কিভাবে তর্ক করতে হয়, বা তাকে যে ধমকগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু খুব সে এগুলো ভেতরে রেখেছিল, এবং সে এখন যখনই এরকম সুযোগ পায় তখনই কিন্তু এটাকে প্রকাশ করছে। তার অর্থ হলো যে আমি পরিবেশটা আসলে ওইভাবে তাকে লার্ন করিয়েছি, আর এখন উপযুক্ত পরিবেশ পাচ্ছে এবং তার এই শিক্ষাটা কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে। সুতরাং আমাদের জি রুটে যেটা করা উচিত যে আসলে আচরণগুলো আমাদের সুন্দর আচরণ করা উচিত, এবং তাহলে আমাদের বাচ্চারা শিখবে কিভাবে আসলে সুন্দর আচরণ করতে হয়। পাশাপাশি রিইনফোর্সমেন্ট দেওয়ার বিষয়টাকে আমি একটু এখানে করব, তুলে ধরবো, যে প্রতিকারের জায়গাটাতে যদি আমি বলি যে আসলে কিভাবে এটাকে হেল্প করা যায় বাচ্চাদের আচরণগুলাকে। যেমন অনেক সময় দেখা যায় কি আমরা বুঝি না, আমার কাছে অনেক বাবা মা এসে বলে যে বাচ্চাকে কি বলবো, গুড বলি তো, ভেরি গুড বলি, আর কি বলবো, এরকম বিষয় থাকে কিছু। বাট আমার একটা ফেসিয়াল এক্সপ্রেশন বা আমার কিছু আচরণ, আমার কিছু পারিবারিক কাজ, আমার বিভিন্ন ধরনের ইভেন্ট গুলো, এগুলো কিন্তু আমার বাচ্চার জন্য কিন্তু রিনফোর্সিং হতে পারে। বাচ্চা কিন্তু তখন জি দেখা যাবে খুব সুন্দরভাবে তার যে কাঙ্ক্ষিত আচরণ সেটা কিন্তু করতে পারবে। তো এই বিষয়টা অনেক জি গুরুত্বপূর্ণ একটা, যে আসলে বাচ্চাকে যদি তার সুন্দর কাজগুলোতে, যদি সুন্দরভাবে পজিটিভ কাজগুলোতে যদি পজিটিভ রিনফোর্সমেন্ট করা যায়, এটা অবশ্যই প্যারেন্টিং এরই একটা অংশ। তো তাহলে কিন্তু বাচ্চা আসলে
অসঙ্গতির কোনো কারণ হবে না, সে কিন্তু পরিবারে একটা হারমোনির কারণ হবে, সে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এখানে একটা বিষয় না উল্লেখ করলেই না, সেটা হলো কোপিং বা অ্যাডজাস্টমেন্ট, যে একটা ব্যাপারটা আমরা কিন্তু মানুষরা কিন্তু ছোটবেলা থেকে একদম জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু অ্যাডজাস্টমেন্ট করেই যাচ্ছি বিভিন্ন জিনিসের সাথে, বিভিন্ন সিচুয়েশনের সাথে। তো আসলে একটা বাচ্চা আসলে কতটুকু সুন্দরভাবে তার নিজেকে মানিয়ে নিতে শিখেছে বিভিন্ন পরিস্থিতির সাথে, বা একটা পরিবারের সদস্যরা কিভাবে সুন্দরভাবে মানিয়ে নিতে শিখেছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যদি এটা খুব সুন্দর থাকে মানিয়ে নেওয়ার ব্যাপারটা, তাহলে কিন্তু আসলে পরিবারে ডিসহারমোনি হওয়ার কোনো রকমই কথা না। তো এইটাই আর কি, যে আমরা এভাবে আসলে আমাদের বাচ্চাদেরকে কিন্তু কন্ট্রোল করতে পারি চাইলে। আসলে আজকে যে আলোচনাটা মনে হচ্ছে খুব সারফেস লেভেলে, মানে আমরা জাস্ট কি টার্ম গুলোকে একটু টাচ করতে পারছি। ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো আরো এটা এক্সপ্লোর করা হবে বিভিন্ন বিষয়গুলো। তো এই পর্যন্ত আর কি আমার পক্ষ থেকে, যে বাচ্চা আসলে কিভাবে কারণ হতে পারে, আমি আসলে কারণ বলবো না, ডিসকানেক্টেড হতে পারে, এই কানেকশনটাকে ডিসকানেক্টেড করে ফেলতে পারে আর কি। এইটাই। থ্যাংক ইউ নাসিবা, ধন্যবাদ। জি জি ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন হিসেবে আমি আমাদের দর্শকদের মধ্যে থেকে একটি প্রশ্ন তুলে আনতে চাই। জিয়াউল হক স্যার জিজ্ঞেস করেছেন, পারিবারিক ছন্দ নিরসনের ক্ষেত্রে পরিবারে মুরব্বীদের ভূমিকা বিষয়ে কিছু বলুন। এই প্রশ্নটা নিয়ে আমি ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যারের কাছে যেতে চাচ্ছি। জি স্যার। ধন্যবাদ। মুরব্বী আরবি শব্দ এখন বাংলা হয়ে গেছে। মুরব্বী মানে যারা তারবিয়া করে, তো মানে গার্ডিয়ানশিপ দেয়, পরিচালনা, বেড়ে ওঠায় হেল্প করে। অর্থাৎ মালির ভূমিকা হলো যিনি পালন করেন তিনি হচ্ছেন মুরব্বী। মুরব্বীর কাজ হবে যে বাচ্চার কথা অথবা পরিবারের বিবাদমান সদস্যের কথা ওই সদস্যের বয়সে গিয়ে ওই মানসিকতা নিয়ে শুনতে হবে। অর্থাৎ বাচ্চার কথা বাচ্চার মতো করে শুনতে হবে, অনুধাবন করতে হবে, আর মুরব্বীর মতো নির্দেশনা দিতে হবে। কিন্তু আমরা করি কি, বাচ্চার কথা মুরব্বীর মতো করে শুনি, মুরব্বীর মতো করে নির্দেশনা দিই। সুতরাং একটা বাচ্চা যখন চিৎকার করে তখন আমরা কারণ খুঁজে পাই না সে কেন চেঁচাচ্ছে। কিন্তু আমি যখন বাচ্চা হয়ে বুঝতে চেষ্টা করব যে এই চেঁচানোর মধ্যে কত আনন্দ, আমি কত চিৎকার দিয়ে আজকে বড় হয়েছি, তখন কিন্তু আমার কাছে ওই কাজটা অস্বাভাবিক মনে হবে না, অর্থাৎ স্বাভাবিক কাজ মনে হবে। আর আমি যখন বাচ্চার বা বিবাদমান দুইজনের আচরণকে যখন মনে করব যে এটা স্বাভাবিক বা হতেই পারে, তখন হয়েছে, এখন সেটার সমাধানটা মুরব্বী হিসাবে আমাকে দিতে হবে এবং সেটাকে একদম ইম্পার্শাল পজিশনে থেকে, পক্ষপাত দুষ্ট না হয়ে স্বাভাবিক জায়গায় থেকে দিতে হবে। ধৈর্যশীলতার সাথে দিতে হবে, জ্ঞানের সংমিশ্রণ ঘটিয়ে দিতে হবে। আর আমাদের অধিকাংশ গোলমালগুলোই হয় যখন আমরা আবেগকে জ্ঞানের উপরে প্রাধান্য দিই। তো মুরব্বীদের দায়িত্ব হলো আবেগী হয়ে পরিবারের সদস্যরা যখন বিবাদে লিপ্ত হয়েছে তখন তিনি এই আবেগের সাথে জ্ঞানের মশলা মিশিয়ে এটাকে রুচিকর করবেন। রুচিকর করলে দেখবেন যেটা সুস্বাদু হয়ে গেছে। আমরা অনেক দামি খাবার, মাছ গোশ খুব দামি খাবার, মশলা দেবেন না, কোনো স্বাদ নেই। তো বড়দের কাজ হচ্ছে যে আবেগ দিয়ে হয়তো দুজন সদস্য বিবাদে লিপ্ত হয়েছে, উনি সেখানে জ্ঞানের বিবেকের এই মশলা দিয়ে আচরণ দিয়ে সেটাকে গ্রহণযোগ্য করে তুলবেন, তাহলে সবাই উভয়ই স্বাদ পাবে। কিন্তু তো সেজন্য মুরব্বীর ভূমিকা হচ্ছে সংশোধনের, মুরব্বীর ভূমিকা হচ্ছে উপলব্ধির, তিনি ধৈর্য ধরবেন, তিনি সহিষ্ণুতার মধ্য দিয়ে নির্দেশনা দান করবেন। আর কথাটা ঠিক এরকম যে একটা বাচ্চা তার বাবাকে বলতেছে যে তুমি, বাবা বলছে বাচ্চাকে যে তুমি আমার পিছে পিছে আসো। বাচ্চা বলছে যে আমি পিছে যাব, আমার পা তো অত বড় না যে তোমাকে আমি অনুসরণ করবো, আমি তো পিছ পড়ে যাচ্ছি। কই তাহলে সামনে যাও। বাচ্চা বলছে আমি তো পথও চিনি না যে তোমাকে সামনে যে আমি নিয়ে যাব। তখন বাবা বা মা রাগ করে বলছেন যে তাহলে তুমি পিছেও যেতে পারবে না, সামনেও যেতে পারবে না, তাহলে কি করতে হবে বলো। তখন বাবা বলছেন, সন্তান বলতেছে যে তাহলে তুমি আমার হাত ধরে নাও, তাহলে দেখবে যে আমি আগেও পড়বো না, পিছেও যাব না। সুতরাং আমাদের মুরব্বীদের দায়িত্ব হবে আদেশ না, যাও করো এটা না, সাথে করে করার চেষ্টা করা। হ্যাঁ, সব কাজ যে সাথে থেকে তিনি করতে পারবেন বিষয়টা এমন না, কিন্তু যেখানে সম্ভব সেখানে সাথে করে করার অভ্যাসটা গড়ে তোলা, নির্দেশনাটা দিতে চেষ্টা করা। তাহলে যাকে আমি অর্ডার করছি তার জন্য ক্যারি আউট করাটা সহজ হবে। জি ধন্যবাদ। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আসলেই একটা বাসের ড্রাইভারের মতোই আসলে পরিবারের মুরব্বীদের যে ইফেক্ট অফ বিহেভিয়ার সেটা অনেকটা কাজ করে। জি, আমি একটি সম্পূরক প্রশ্ন
এর মাঝে থেকে আমিরা খাতুন ম্যামের কাছে করতে চাই যে আপনাদের মতো মনোবিজ্ঞানীদের কাছে আসলে তো মানসিক সমস্যা নিয়ে মানুষরা আসে, তো এরকম একটা বা দুটো এক্সাম্পল আমি আপনার কাছে একটু শুনতে চাই যে পারিবারিক কলহের এরকম সমস্যা ছিল কিন্তু সেখান থেকে তারা কিভাবে বের হয়ে এসেছেন, এই স্টোরিটা যদি আপনি শর্টে আমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে একটু শেয়ার করেন। জি, অসংখ্য ধন্যবাদ নাসিবা। খুবই চমৎকার একটি প্রশ্ন, যে এক্সপিরিয়েন্স আমার আসলে আমি খুব রিসেন্টলি একটি এরকম একটা সৌভাগ্য হয়েছিল আসলে আমার এই ধরনের একটা ক্লায়েন্টকে আমাকে ডিল করার। যেমন আসলে মেয়েটা যেটা আমার কাছে এসেছিল, সে 20 বছর বয়সী একজন মেয়ে। তো আমার কাছে তার মা এসেছিল মেইনলি তার সূচিবায়ুর সমস্যা নিয়ে। তো মা আসার পরে তার মা মনে করে যে তার মেয়ের অনেক অসুবিধা, মেয়ে কেন ঠিক মতো পড়াশোনা করে না, মেয়ে কেন চুপচাপ থাকে, মেয়ে কেন এখন রেগে যায় একটু একটু করে, এই বিষয়গুলো নিয়ে। তো এই জন্য সে তার মেয়েকেও আমার কাছে নিয়ে আসে। এই ক্ষেত্রে খুবই চমৎকার একটা বিষয় ছিল যে মহিলাটি খুব এগ্রি ছিলেন যে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ যে কাউন্সিলিং করানো বা একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া এই ব্যাপারটি। তো মেয়ের সাথে আলোচনা করে জানতে পারলাম, আমি যদি খুব সংক্ষেপে বলি, একটা বিশদ একটা বিষয় আসলে, এটা কেসটি আমার একদম শেষের দিকে, আমি এখন আপনাকে শেষ করে দেবো এরকম একটা অবস্থায়। তো সেটা যেটা ছিল যে মেয়েটার একদম খুবই একটা কোর ইস্যু ছিল যে তার বাবাকে, তার এরকম বিষয় ছিল, বাবা যেহেতু মার সব কথা শোনে, মামনির সব কথা শোনে, তাহলে বাবাকে আমি মা ডাকি না কেন, ওনাকে বাবা ডাকি কেন আমি। তো এই বিষয়টা যদি আমি বলি যে অর্থাৎ মেয়েটির কাছে তার বাবা ক্লাস 2-3 পর্যন্ত তার বাবা বাবার রোলে ছিল, এর মধ্যে ফ্যামিলির কিছু ফিনান্সিয়াল কারণে, প্রফেশন চেঞ্জ করার কারণে বাবার ওই রোলটা থেকে আসলে বাবা আর পারেন না যে ওই সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে মেয়ের কাছে। বাবা আগে খুব ডিসিপ্লিন একটা চাকরি করতো, বাট এখন সে বিজনেস করে। তো স্বভাবত ওই দুটো জীবন একরকম হবে না, বা ওনারা হয়তো বা কোনোভাবে এটাকে মেনটেন করতে পারেননি। এই জন্য যেটা দেখা দিয়েছে, মা এমনিতে ছোটবেলা থেকে ছিল, সূচিবায়ুর সমস্যা ছিল কিছু, আর এদিকে বাবার এরকম একটা অবস্থা, এর মধ্যে ছোট ভাই হয়ে গিয়েছে। তো সবকিছু মিলিয়ে দেখা গেছে মেয়েটা কি সময় কম দিয়েছিল, এবং এই 20 বছর ধরে অনেক কেওটিক একটা এনভায়রনমেন্ট ছিল ফ্যামিলিতে। তো মেয়েটির কাছে যেটা আমি পেয়েছিলাম যে ওই একটা বিষয় যে কেন বাবা মার সব কথা শুনবে, কেন আমার কথাটা বাবা শুনতে চান না, উনি সবকিছু আমার কথা শোনার আগে মাকে জিজ্ঞেস করবেন, বা মা যেটা বলবেন সেটাই কেন বিশ্বাস করবেন, কেন উনি আমার সাথে আলোচনা করেন না। এদিকে বাবা মার দিক থেকে ওনারা বলেন যে আমরা যা করি সেটা সমঝোতার মাধ্যমেই তো করি, আমরা কখনো দুজন দুজনের কথা একজন আরেকজনের সাথে না করি না, দুইজন দুইজনের পরামর্শ নিয়ে আমরা সন্তানদেরকে পালন করি, এরকম একটা বিষয় ছিল। তো এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো যে ওই বাবা মা ওই দুইজন কিন্তু কি করেছে, বাবা বা মা কিন্তু নিজেদের রোলের জায়গাটাতে ঠিকভাবে প্লে করতে পারেনি রোলটা, এজন্য কিন্তু ফ্যামিলি ডিসক্রিপেন্সিটা হয়ে গেছে, ডিসহারমোনিয়াস হয়ে গেছে। যে কি বাবা কি করেছেন, উনি ভেবেছেন হয়তো বা আমার সন্তানদের জন্য আমি ভালো কিছু করছি, খুবই মিউচুয়াল, আমি মা যেভাবে বলছে, ওনারা কিন্তু চেয়েছে কি একই রকম হোক শাসনটা, কিন্তু নিজেদের রোলে থেকে যেটা করেননি। যেমন স্যার একটু আগে বললেন যে মুরব্বীরা হবে এমন সাথে সাথে চলবে, হ্যাঁ ডিরেকশন দেবে, বুঝার চেষ্টা করবে। তো বাবার ক্ষেত্রে কিন্তু এটা তখন পায়নি। তো এই ক্ষেত্রে ইন্টারভেনশনের জায়গা যদি বলি, সেখানে খুব সুন্দর একটা ইন্টারভেনশন ছিল, কিছুই না, জাস্ট বাবা মায়ের যে রোলের ব্যাপারটা, তাদের যে ভূমিকার জায়গাটা, সেটা আসলে আমি এক্সপ্লেন করেছিলাম তাদের কাছে, এবং আর আনুষঙ্গিক অনেক রকম বিষয় ছিল। পরবর্তীতে যেটা হয়েছে, মেয়েটার মধ্যে কিন্তু খুব আচরণগত অনেক সমস্যা ছিল, যে বাবা মাকে সে একসাথে এই জন্য সহ্য করতে পারতো না, বাবাকে তো টোটালি সহ্য করতে পারতো না, অনেক রাগ হতো। সে এখন ভর্তি পরীক্ষা দেবে, একে তো লকডাউন, সে তার নিজের মতন করে সময়গুলোকে ব্যবহার করতে পারছে না, এইদিকে তার কমিউনিকেশন লেভেল একদম খারাপ হয়ে গিয়েছে, শুধুমাত্র একটা কারণে যে বাবা মা বলতো এরকম করে যে তুমি এটা পারো না কেন, তুমি এটা করো না কেন, তোমার দ্বারা আসলে কিছুই হবে না, বা তুমি তো একদম বোকা, তুমি কিছুই বোঝো না, এরকম একটা বিষয়। তো এই কারেকশন গুলো অর্থাৎ আচরণগত ব্যাপারে কিছু ছিল, যে কিভাবে আসলে আচরণ করবে তার সন্তানের সাথে, কিভাবে নিজেরা নিজেদের রোলে থেকে বাচ্চাদেরকে ডিরেকশন দেবে, এবং পারিবারিক সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো এবং শেয়ারিং এর বিষয়গুলো ছিল সেখানে। এবং সবকিছুকে আসলে অ্যাকুমুলেট করার পর দেখা গেছে যে তারা আসলে এটুকু আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন যে আসলে তাদের ভুলটা কোথায় ছিল, বাবা আসলে কি করতে পারেন এই সময়ে, সেই বিষয়গুলো ওনারা অনুধাবন করতে পেরেছিলেন। এবং
এবং এটা এখনো এখনো চলছে আমার এই কেসটি। তো আশা করি ভালো কিছুই হবে। তো এটা ছিল আমার অভিজ্ঞতা, আসলে কিভাবে আসলে chaotic হয়েছিল এবং কিভাবে এটা আসলে হিল হতে পারে। কিছুই না, আমরাই তো আসলে একটা ডিসহারমোনি তৈরি করার জন্য দায়ী, এবং আমরাই আসলে এখান থেকে এই ডিসহারমোনিয়াস একটা বিষয়টাকে কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারি, হিল করতে পারি, সবার আচরণকে কিন্তু সুন্দর করতে পারি, একদম যেটা আকাঙ্ক্ষিত সেইটি আর কি। তাহলে কিন্তু কোনো রকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কোনো পরিবারের সদস্যদের কাছে থেকে আসবে না। আমি কখনো বলবো না যে হ্যাঁ আমার ছোটটা কেন এরকম করছে, ছোট ভাই বা বোন কেন এরকম আচরণ করছে, কারণ ও তো আসলে আমার থেকে শিখছে। বা আমি বাবা বা মা এই জায়গা থেকে বলছি, সেখানে কিন্তু তারা কিন্তু আমার থেকে শিখছে, আমার সন্তানরা। সো আমাকে জানতে হবে যে আমার আসলে কি করণীয়, আমি কি করব। তাহলে আসলে খুবই সম্ভব খুব সুন্দর একটা ফ্যামিলি এবং খুব সুন্দর একটা ভবিষ্যৎ আসলে আমাদের সমাজকে উপহার দেওয়া। ধন্যবাদ নাসিবা, আশা করি বুঝাতে পেরেছি আমার জায়গা থেকে যেটুকু জি জানতে চাচ্ছিলেন আপনি। জি জি ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ফ্যামিলিয়াল ডিসহারমনি যেরকম একটা সমস্যা, সেরকম এটার প্রতিকার আছে নিশ্চয়ই। এটা শুধুমাত্র আমাদের মানসিকতাটাকে একটু রিডাইনামাইট করা, একটু রিডিরেক্ট করা, তাহলে এটা সম্ভব। আমরাও আমাদের প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো প্রোগ্রামটাকে আসলে এখন র্যাপ আপ করতে হবে। আমি প্রথমে ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যারের কাছে যেতে চাই যে আমরা যে ফ্যামিলিয়াল ডিসহারমনি সমস্যাটা নিয়ে আজকে আলোচনায় বসেছি, এইটার যে সলিউশন গুলো আমরা পুরো প্রোগ্রামটা নিয়ে প্রোগ্রামে আলোচনা করলাম, এটাকে যদি আমি কিছু পয়েন্ট আউট করতে চাই, তাহলে সেই পয়েন্ট গুলো কি হতে পারে? জি স্যার। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। ফ্যামিলি ডিসহারমনি বর্তমান সময়ের সবচেয়ে বার্নিং ইস্যু, এবং এটাকে আমাদের মাথায় নিতে হবে, এবং সে ব্যাপারে পরিবারের অভিভাবক যারা আছে তারা এ ব্যাপারে কনসাস হবেন, এবং আমি মনে করি যে এটি শিক্ষা ব্যবস্থার সাথে যারা জড়িত আছে মূল্যবোধ সৃষ্টি। জি, আমি শুনছি। স্যার হয়তো কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গেছে, স্যারকে খুব তাড়াতাড়ি আবার আমরা পাবো ইনশাল্লাহ। এই একই প্রশ্ন নিয়ে আমি আমিনা খাতুন ম্যামের কাছে যেতে চাচ্ছি। জি ম্যাম, আমার প্রশ্নটা হচ্ছে যে পুরো প্রোগ্রামে আমরা যে সলিউশন গুলো নিয়ে আলোচনা করলাম, এটাকে যদি আমরা একটু পয়েন্ট আউট করতে পারি ফ্যামিলিয়াল ডিসহারমনির ক্ষেত্রে। জি ধন্যবাদ নাসিবা। আসলে ডিসহারমনিটাকে যদি আমি ঠিক করতে চাই তাহলে হারমোনিয়াস করতে হবে, এটাই বিষয়। কিভাবে করব আসলে, অর্থাৎ এখানে পয়েন্ট আউট বলতে আমি বুঝাবো প্রথমেই যে কানেকশনটাকে ঠিক করতে হবে। এর আগেও বলেছি আমি, সেটা কিভাবে করব, আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। আমাকে আসলে পরিবারটাকে যদি আমি মনে করি একটা পরিবারের প্রত্যেকটা সদস্য এক একটা কি বলবো বিষয়, এক একটা বস্তু, তো এটার মধ্যে কানেকশন স্থাপন করতে হবে আমাকে। তো এই ক্ষেত্রে প্রত্যেকে না বুঝতে হবে, যেমন অভিভাবক যারা আছে তাদেরকেও বুঝতে হবে যে আসলে আমি যদি তার জায়গাতে থাকতাম তাহলে আমার অনুভূতিটা কেমন হতো, সেটা বুঝে তার নিজের জায়গা থেকে একটা সলিউশনে আসা। এবং একটা আমি শুধু বলবো না এটা অভিভাবকদেরই শুধু দায়িত্ব, কারণ পরিবারের সন্তানরা কিন্তু আবার বড় হয়ে যান, একটা প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা বিভিন্ন রকম ডিসিশন মেকিং, বিভিন্ন রকম রুলস রেগুলেশন সেটিং, এগুলোতে কিন্তু অংশগ্রহণ করতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তো আমি এখানে বলবো
বলবো আরেকটা বিষয়, সেটা হলো পারিবারিক কিছু রুলস রেগুলেশন থাকা উচিত। পরিবার যেহেতু একটা সংস্থা, আমরা কিন্তু বলি ফ্যামিলি ইজ এ অর্গানাইজেশন, হ্যাঁ ইজ অ্যান অর্গানাইজেশন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই অর্গানাইজেশনের কিন্তু কিছু রুলস রেগুলেশন থাকতে হবে, যে এই অর্গানাইজেশনে যে অর্গানাইজেশনের রুলস রেগুলেশন যত বেশি সুন্দর এবং যত বেশি কি বলবো ফাংশনাল, অর্থাৎ এটাকে সবাই মানতে পারে, এরকম ব্যাপারগুলো হবে না অনেক বেশি রেস্ট্রিক্টেড। ফ্যামিলি কিন্তু কিছু টাইপ আছে, হ্যাঁ, যে অনেক বেশি রেস্ট্রিক্টেড, অনেক বেশি ওভার প্রোটেক্টিভ, আবার অনেক বেশি পারমিসিভ, এরকম না। জি ফ্যামিলি হতে হবে এমন যে ফ্যামিলি হবে সবাই যেন এটাতে অ্যাডাপ্ট করতে পারে, সবাই যেন এই ফ্যামিলির রুলস রেগুলেশন সুন্দরভাবে মানতে পারে। যেখানে পারমিসিভ হতে হবে সেখানে ফ্যামিলি সবকিছুকে পারমিট করবে, এবং যেখানে রেস্ট্রিক্টেড হতে হবে সেখানে অবশ্যই রেশনাল, অর্থাৎ বুঝিয়ে রেস্ট্রিকশন দেওয়া, যে আসলে কেন আমি এই বিষয়টাকে পরিবার হিসেবে মেনে নিতে পারছি না। এইগুলো যখন জি ফ্যামিলিতে খুব এস্টাবলিশড হবে রুলস রেগুলেশনস গুলা, রুলস রেগুলেশনের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, যেমন পরিবারের বড়রা আসলে ছোটদের সাথে কোন পর্যায় পর্যন্ত আসলে এই করবেন, অন্তর্ভুক্ত হবেন। একটা নির্দিষ্ট বয়সের জি পরে কিন্তু বেশিরভাগ সন্তানদের ক্ষেত্রে আমি শুনেছি তারা আমাকে নিজের মতন থাকতে দেয় না, নিজের মতন চলতে দেয় না, এরকম বিষয়। সো আবার বাবা মা বলছেন যে তারা আমাকে, আমার সন্তান আমাকে আজ মানে না, যে সন্তানকে আমি ছোট থেকে বড় করলাম। অর্থাৎ মানে বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে আমরা আসলে নিজের জায়গা থেকে বোঝার চেষ্টা করছি শুধু, বাট অন্যের জায়গাটা কেমন হতে পারে সেটাকে কিন্তু আমরা ওইভাবে আহ মনে রাখার বা মনে করার প্রয়োজন বোধ করি না, ওই জিনিসটা আমরা বুঝতে চাই না। তো উচিত হবে এটাই যে আমি পরিবারের অন্য সদস্যের কাছে গিয়ে ওই পর্যায়ে গিয়ে চিন্তা করব যে আসলে কি হতে পারে জি এরকম, এবং তখন আমার নিজের জায়গাতে থেকে আমি বোঝার চেষ্টা করব তাহলে এখন কি করা উচিত, এই একটা বিষয়। পাশাপাশি আরেকটা জিনিস বলবো আমি, ফ্যামিলির যে লার্নিং প্রসেসটা সেটা যেন অনেক স্মুথ হয়, খুব বেশি যেন কি বলবো পুশিং না হয় যে এটা করতেই হবে, এরকম বিষয় যেন না হয়। ফ্যামিলির যে লার্নিং সিস্টেম হবে সেটা খুবই হবে এক্সপ্লোরেটরি, জি অর্থাৎ ফ্যামিলির সবাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আমরা সবাই লার্ন করি, এই লার্ন করার মন মানসিকতা থাকতে হবে। আমরা বড়রা কখনো চিন্তা করব না যে হ্যাঁ ছোটরাই শুধু আমাদের থেকে শুনবে শিখবে, এরকম না। আমরা সবাই সবার থেকে লার্ন করব, আমরা সবাই খুবই গুরুত্বপূর্ণ। রেসপেক্ট করতে হবে, আমি বলবো পরিবারের প্রত্যেককে আমরা রেসপেক্ট করব। যদি এটা করতে পারি তাহলে ছোটরাও শিখবে যে আসলে কিভাবে রেসপেক্ট করতে হয়। এটা যদি করতে পারি, আমরা যদি একটু নন জাজমেন্টাল হতে পারি, কথায় কথায় জাজমেন্ট না, যে হ্যাঁ এরকম কেন করলো, ওরকম কেন হলো। আমাদেরকে শুনতে হবে বাচ্চাদের কথা, এবং আমরা যারা বাচ্চা তারাও আমরা বড়দের কথা শুনবো। এই বিষয়গুলো যদি থাকে, আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারগুলো যদি খুবই সুন্দর হয়, আমি মনে করি পরিবার কখনো ডিসহারমোনিয়াস হলেও সেটাকে হারমোনিয়াস করা সম্ভব। ছোট্ট একটা উদাহরণ দেব আমি, যেমন এমন যদি হয় যে খুব একটা উঁচু জায়গা থেকে একটা মই যদি হয়, মইয়ের একদম উঁচুতে একজন উঠে গেছে, বা সিঁড়ির একদম উঁচুতে একজন উঠে গেছে, আর সিঁড়ির একদম নিচুতে একজন আছে। তো আসলে এই ক্ষেত্রে যখন আমরা কমিউনিকেশন করতে যাব প্রপার কিন্তু হবে না। আমাদের উচিত হবে আসলে একটা নির্দিষ্ট জায়গায় থেকে কমিউনিকেশনটা করা, অর্থাৎ আমাদের প্রপার কমিউনিকেশন সিস্টেমটা শিখতে হবে, যে আসলে আমি কোন জায়গা থেকে বললে সে শুনবে এবং কোন জায়গা থেকে সে বললে আমি বুঝতে পারবো, এইরকম একটা বিষয়। পাশাপাশি আরেকটা বলবো, পরিবারের পাশাপাশি কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানও এটার সাথে জড়িত। সেই প্রতিষ্ঠানগুলো যদি খুব সুন্দরভাবে, অর্থাৎ সমাজের কথা বলছি আমি, সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো ডিরেক্টলি পরিবারের সাথে সংযুক্ত, যেমন স্কুল, বাচ্চাদের স্কুল, এই স্কুলটা কিন্তু বড়রাও যুক্ত এখানে, ছোটরাও যুক্ত। সো এই স্কুলে যদি খুব সুন্দর কিছু সিস্টেম থাকে যেখানে ফ্যামিলির বিভিন্ন বিষয়গুলো শেখানো হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে এই ডিসহারমোনিটা আমরা অনেকাংশেই কিন্তু সলভ করতে পারবো, অর্থাৎ হারমোনিয়াস করতে পারবো। আমি আসলে শেষ পর্যন্ত এটাই অনেক কথাই বলার থাকে, সময় স্বল্পতা যাই হোক, যে এটাই বলতে চাই যে আমাদের পরিবারের সাথে কানেক্টেড যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে এবং পরিবারের মধ্যে আমরা কানেক্টেড যারা রয়েছি, তারা সবাই সবাইকার মধ্যে কানেকশনটা ঠিক রাখবো, কমিউনিকেশনটা ঠিক রাখবো, আন্ডারস্ট্যান্ড করতে শিখবো। তাহলেই দেখা যাবে যে আমরা শেয়ার করব অবশ্যই, তাহলে দেখা যাবে খুব সুন্দরভাবে আমরা কিন্তু আমাদের অবস্থানটাকে মডিফাই করে ভালোভাবে পারিবারিক জীবন যাপন করতে পারবো এবং সুষ্ঠু সমাজ উপহার দিতে পারবো সবাইকে। সবাইকে ধন্যবাদ। একাডেমি 21 কেও ধন্যবাদ পাশে থাকার জন্য। ধন্যবাদ নাসিবা।
জি জি ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। পুরো অনুষ্ঠানটা জুড়ে আমার মনে হয় বেশ সিগনিফিকেন্ট একটা আলোচনা হয়েছে। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে বসেছিলাম, আমাদের সমাজ এবং আমাদের যে মানবিক মানসিকতা, দুই দিক থেকেই খুব টাইম ডিমান্ডিং এবং আমার মনে হয় একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা বসেছিলাম। এটা আমাদের সমাজে আমার মনে হয় প্রত্যেকটা পরিবারে কম বেশি কোনো না কোনো দিক থেকে এটার সাথে এক্সপেরিয়েন্স করেছে, কিন্তু আসলে এরকম গুছানো কোনো সলিউটিভ কোনো প্রোগ্রাম বা কোনো ইনিশিয়েটিভ সেভাবে নেওয়া হয়নি। সেই বিষয়টাই আসলে একাডেমি 21 এখানে সার্ভ করতে চেয়েছে। আমাদের দর্শকদের প্রতি বলতে চাই, আজকের প্রোগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করবেন এবং একাডেমি 21 এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের সাথে মীর মঞ্জুর মাহমুদ স্যার ছিলেন, টেকনিক্যাল প্রবলেমের কারণে তিনি ডিসকানেক্টেড হয়ে গেছেন। স্যার বেশ গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন, স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমিনা খাতুন ম্যাম, আপনারা দুজনই অনেক ব্যস্ত মানুষ, তার মাঝ থেকে আসলে একাডেমি 21 এর জন্য সময় বের করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ সালাম জানাচ্ছি। পাশাপাশি আজকের প্রোগ্রাম যেহেতু এখানেই শেষ, আমাদের পরবর্তী প্রোগ্রামের জন্য দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমাজটাকে সব সময় সুন্দর রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।